নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উঠোন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের 7ম পর্ব। এই অবস্থা। যাত্রীদের বিভিন্ন অবস্থায় বুকে নিয়ে জাহাজ বাড়িটা রাত্রির গাঢ় জলের সাঁতার কেটে চলছিল। সপ্তর্ষি আরো খানিকটা ঘুরে গেল, আর একটা ঘরের দরজার পাল্লা দুটো এই সবে বন্ধ হল। রুনু বেবির মা অর্থাৎ কে গুপ্ত স্ত্রী চুপ করে শ্রান্ত অচৈতন্যের মতো বিছানায় শুয়ে আছে। ফ্রকের তলা থেকে বেবি এত বড় একটা পাউরুটি আর কাগজের মোড়ক করা চিনিটা মার বিছানার পাশে রাখল। কোনো প্রশ্ন না করে পাউরুটিটা হাতে নিয়ে বেবির মা দাঁত দিয়ে ছিঁড়তে লাগল। এইমাত্র রুনু ঘরে ফিরেছে, হাতে 4টি বড় মূলো মাঠ থেকে তুলে এনেছে। চুরি করে এনেছে একটু বেশি রাত্রে, পাহারাওয়ালা ছিল না যখন। সুপ্রভাত চিনি দিয়ে পাউরুটিটা খেয়ে আবার চোখ বুজে শুয়ে রইল। এইবার রুনু ও বেবি খেতে বসল। মেঝের ওপর মুখোমুখি বসে দুজন নুন ও লঙ্কা দিয়ে কাঁচা মূলো কচকচ করে খেতে লাগল। একদিন ধরা পড়বি, বেবি এত বড় একটা মূলোর টুকরো চিবোতে চিবোতে বলল। ধরলে পাহারাওয়ালা হাড় ভেঙে দেবে। ধরলে তোকেও রমেশ রায় আস্ত রাখবে না। ইস, আমি ক্ষিতীশকে দেখিয়ে আনি। রুনু আর কিছু বলল না। তোর সঙ্গে আর কে ছিল? ময়না। ময়না আর তোতে খুব ভাব হয়েছে। লুকিয়ে লুকিয়ে দুজনে বেড়াতে যাওয়া হয়, আমি টের পাই। ধেত! রুনু ধমক দিয়ে বেবিকে মারবার ভঙ্গি করে শূন্যে হাত নাড়ে। বেবি খিলখিল হাসে। আমি টের পাচ্ছি, তোমাদের হাবভাব দেখে সব বুঝি। এই বেবি, চুপ কর। ভাই বোনকে তেড়ে মারতে যায়। কালি পড়া হ্যারিকেনের ঝাপসা আলোয় ঘরের দেওয়ালে করগেটের টিনের ওপর দুটো ছায়া চঞ্চলভাবে নড়ে। বেবির মাথা, রুনুর মাথা। অনেকদিন তেল নেই চুলে। ছায়ার মধ্যেও যেন ধরা পড়ে সেই রুক্ষতা, বিবর্ণতা। স্থির অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে সুপ্রভা দীর্ঘশ্বাস ফেলে। পাশাপাশি ঘর বলে সেই দীর্ঘশ্বাসও রুচি শুনতে পেল। চুপ করে সেও শুয়েছিল। সিগারেটটা নিভে যাবার পর শিবনাথও অন্ধকারে চোখ মেলে চুপচাপ শুয়ে। দুজনের মাঝখানে মঞ্জু। কেবল মঞ্জুর নিঃশ্বাসের শব্দ হচ্ছিল। একসময় রুচি শিবনাথের দিকে তাকিয়ে প্রশ্ন করল, দুপুরে কোথায় বেরিয়েছিলে? নারকেল ডাঙায়। কেন? টিউশনির খোঁজে। হবে? কিছু কথা দিয়েছে? করব না। কেন? কম মাইনে। রুচি চুপ করে রইল। প্রাইভেট টিউশনি করা ছোট লোকের কাজ। দেখতে পাও না বিধু মাস্টারকে? কি বা পোশাক, কি বা চেহারা! মাস্টারগুলোকে দেখলে আমার ঘেন্না করে। অন্ধকারে শিবনাথ মুখ বিকৃত করল। আমিও স্কুলে মাস্টারি করছি, আশা করি ভুলে যাওনি। বলে রুচি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। আহা, সে কথা হচ্ছে না। শিবনাথ তাড়াতাড়ি নিজেকে সংশোধন করল। তার জীবন আর তোমার, মানে আমাদের জীবনে অনেক তফাৎ, প্রায় আকাশ পাতাল বলতে পারো। একটু চুপ করে থেকে শিবনাথ বলল, 12 টাকায় টিউশনি নিয়েছে ম্যাট্রিকের এক মেয়েকে পড়াবে, জানো? রুচি চুপ করে রইল। কেন নেবে না? 1000 গন্ডা বাচ্চার জন্ম দিলে এই অবস্থা হয়। শিবনাথ বলল, আউটলুক নিয়ে কথা হচ্ছে। এ ধরনের ইচ্ছে করে গরিব হয়ে থাকা মানুষগুলোকে আমি ঘৃণা করি। তুমি কি বড়লোক হয়ে গেছো নাকি? নিশ্চয়। ওর তুলনায়, ওদের তুলনায় আমি রাজা। 5 ঘন্টা সন্তানের বাপ নই আমি, আমার একটা মেয়ে। রুচি আর কোনো কথা বলল না। এমন সময় বাইরে এক গন্ডগোল শোনা গেল। শিবনাথ শয্যা ছেড়ে উঠল। রুচি উঠল না। দরজা খুলে শিবনাথ বারান্দায় এলো। হাতে লণ্ঠন নিয়ে বাড়ির সরকার মদন ঘোষ। সঙ্গে ওটাকে? শিবনাথ অনুমান করল বাড়িওয়ালার দারোয়ান, হাতে লম্বা লাঠি। একজন না, দুজন দারোয়ান।
তিনজন বলায়ের ঘর মুখ করে উঠোনে দাঁড়িয়ে। শিবনাথ শুনল একজন আর একজনকে বলছে, লাঠি দিয়ে দরজায় ধাক্কা মারো। মদন ঘোষ দুবার বলাই বলাই করে ডাকল। ভিতর থেকে দরজা বন্ধ, কেউ সাড়া দিচ্ছে না। জেগে ঘুমোচ্ছে, একজন বলল। তা বললে চলবে না, যেন ঘরের ভিতরে জাগ্রত ঘুমন্ত বলাইকে সম্বোধন করে মদন ঘোষ চেঁচিয়ে বলল, ভাড়া না দিলে কাল সকালের মধ্যে ঘর খালি করে দেবে। এমন সময় ঘরের ভিতর থেকে সাড়া পাওয়া গেল। দরজা খোলার শব্দ হয়। উঠোনের লোকেরা দরজার কাছে সরে গেল। খুলতে ময়নাকে দেখা গেল, বলায়ের মেয়ে। তোর বাবা কোথায়? মদন ঘোষ প্রশ্ন করল। ঘুমোচ্ছে। ভালো করে কথা বলতে পারছে না মেয়েটা, কেমন যেন ভয় পেয়ে গিয়ে কাঁপছে। ডেকে দে শালাকে। মদন ঘোষ বিকৃত মুখে ভঙ্গি করল, কিন্তু ময়না ডাকবার আগেই বলাই উঠে এলো। কাল সকালে তুমি ঘর ছেড়ে দিও, অন্য ভাড়াটে আসছে। আর ঘর ভাড়ার তাগিদ না দিয়ে সরকার সোজা কথাটা বলে ফেলল। বলাই মুখ তুলছে না, নীরব। ময়না বাবার পিছনে সরে গিয়ে দাঁড়িয়েছে। লণ্ঠন ও লাঠিওয়ালারা উঠোনের আর একদিকে চলে গেল। অমলের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো তিনজন। অমলবাবু ঘরে আছেন? কে? সরকারের ডাক শোনার সঙ্গে সঙ্গে অমল ঘর থেকে বেরিয়ে এলো। ঘর ভাড়া দিন। মদন ঘোষ হাত পাতল। টাকা পাইনি। অমল ভয় পায়নি, মুখের এমন ভাব করল, কিন্তু মদন ঘোষ তা গ্রাহ্য করল না। সরস গলায় বলল, তাই ভালো, আবার যখন টাকা হবে এ ঘরে এসে বাস করবেন। দয়া করে কাল দুপুরের মধ্যে জিনিসপত্র বার করে ঘর খালি করে দেবেন, নতুন ভাড়াটে আসছে। বলে সরকার লাঠিওয়ালাদের সঙ্গে করে আর এক ঘরের দরজার দিকে সরে গেল। আর কি 9 মাস ভাড়া দিয়ে এসেছি, 2 মাস ভাড়া দিচ্ছি না, ঘর ছাড়ো। সেই দিন এখন গেছে। রেন্ট কন্ট্রোল আছে, আমিও ফাইট করব। তাই করো দাদা, তাই করে দেখো। প্রতিবেশী কোনো ঘরের লোক গলা বড় করে বলল, বাড়িওয়ালার জুলুম এখন টেকে না। মদন ঘোষ দলবল নিয়ে কে গুপ্তর ঘরের সামনে দাঁড়িয়েছে। শিবনাথ লক্ষ্য করল কে গুপ্তর ছেলে ও মেয়েটি মুখ কালো করে দরজায় এসে দাঁড়িয়েছে। তোমাদের বাবা কোথায় খুকি? বাবা এখনো ফেরেনি, বেবি বলল। কোথায় গেছে? জানি না, রুনু বলল। একটু ইতস্তত করে মদন ঘোষ বলল, তোমাদের মা ঘরে আছেন কি? একটু ভেবে বেবি বলল, ঘুমোচ্ছেন, মার শরীর ভালো না। সঙ্গীদের দিকে তাকিয়ে সরকার সরস গলায় বলল, দেখো দেখো ভাই, বাবুদের কি অবস্থা আজ। লোকটার 1000 টাকার ওপর মাইনে ছিল, এখন হাঁড়ি চলছে না নিয়ম মতন। রুনু ও বেবি পরস্পরের মুখের দিকে তাকায়। মদন ঘোষ একটু ভেবে পরে বলল, আচ্ছা খুকি, বাবাকে বলবে সরকার এসেছিল। 3 মাসের ভাড়া পরিষ্কার করে না দিলে ঘর ছেড়ে দিতে হবে 2-4 দিনের মধ্যে। রুনু ও বেবি একসঙ্গে মাথা কাত করল। সঙ্গীদের নিয়ে সরকার উঠোন ছেড়ে চলে গেল। আর কাউকে ঘর ছাড়তে বলা হলো না। তার অর্থ বাকি সব ঘরের ভাড়া পরিষ্কার আছে। তারা, যাদের ভাড়া পরিষ্কার, প্রায় সবাই বাইরে এসে দাঁড়িয়েছে। এতক্ষণ চুপচাপ ছিল আর দাঁড়িয়ে শুনছিল মদন ঘোষ কোন কোন পরিবারকে ঘর ছাড়তে শাসিয়ে গেল। সরকার চলে যেতে এখন এক এক করে মুখ খুলল। শিবনাথ কিছু বলল না, শুনে গেল। একটু বেশি কড়াকড়ি আরম্ভ হয়েছে বলে মনে হয়। শুনছি এই বস্তি রাখবার ইচ্ছে নেই রায় সাহেবের। পারিজাত তাই চাইছে, বস্তি তুলে দিয়ে কারখানা খুলবে। বস্তির অনেক হাঙ্গামা। সে অনেক কাঠখড় পোড়াতে হবে দাদা। আমরা যারা নিয়মিত ভাড়া গুনছি তাদের তুলবে কেমন করে? বস্তি ভেঙে দিতে ওকে দিচ্ছে কে? বস্তি দিয়ে তেমন আয় হয় না, তাই এখানে কারখানা খোলার মতলব। বটে, কিসের কারখানা? চামড়ার। না না, ওসব বাজে কথা। আমার সঙ্গে এই বিকেলেও পারিজাতের কথা হচ্ছিল। মানে যারা ভাড়া দিতে পারছে না, ডিফল্টার হয়ে আছে, তাদের পারিজাত তুলে দেবে। এখন ভালো ভালো সব লোকজন আসছে এখানে ঘর ভাড়া নিতে। তা ভাড়াও তো একটা ঘরের কম না, মাস যেতে 18টি টাকা। তা তো বটেই, আমরা বস্তি বস্তি করে নাক সিটকাই,
তাই এই বস্তিতেই বা থাকতে পারছে কজন? এই 1 বছরের মধ্যে কত ভাড়াটে গেল, কত এলো। হ্যাঁ, যদি একটা ফিক্সড ইনকাম না থাকে তবে আমার তো মনে হয় এত ভাড়া দিয়ে এখানে থাকাটা ঠিক না। তাছাড়া একজনের দরুন বাকি 3 জনকে সাফার করতে হয়। পারিজাত বলছিল কবেই ইলেকট্রিক আনা হয়ে যেত, কিন্তু হচ্ছে না। কেন আনা হচ্ছে না বুঝতে পারছো তো? তার বুঝি না, আমি মশাই এটা পছন্দ করি না। যখন যেমন আয় সেভাবে থাকতে হবে বই কি। আরো সস্তায় ঘর আছে ট্যাংরা ধাপার দিকে, 8-10 টাকায় ঘর পাওয়া যায়। এখানে এত ভাড়া দিয়ে থাকার কি অর্থ হয়? আমি মশাই ভাড়ার ব্যাপারে ভয়ানক পার্টিকুলার। পান খাই না, সিগারেট খাই না কি কম দুঃখে? এমনি এতগুলো সন্তান, তার উপর কি দুর্মূল্য হয়েছে জিনিসপত্তর। শিবনাথ ঘাড় ফিরিয়ে দেখল বিধু মাস্টার কথা বলছে, আর বারান্দায় দাঁড়িয়ে না থেকে শিবনাথ ঘরে চলে এলো। কিন্তু সেখান থেকে বাইরের লোকের কথাবার্তা শোনা যাচ্ছিল। ট্যাংরা ধাপায় যাব কেন, এখানেই থাকবো, কিন্তু ঘর ভাড়া 12 টাকার বেশি দেব না। এই ঘরের, যে বাড়িতে কল চালু নেই, ইলেকট্রিক নেই, 6 ফুট 9 ফুট একটা ঘরের ভাড়া 12 কেন 10 হওয়া উচিত। 18 টাকা জুলুম, বাড়িওয়ালার জুলুম আর টেকে না, রেন্ট কন্ট্রোল আছে। কিন্তু আমরা সকলে এক হতে পারছি কই? ইউনিটি ইজ স্ট্রেংথ। এই দুর্দিনের বাজারে কারোরই উচিত না 18 টাকা ভাড়া দেওয়া। একসঙ্গে সকলে ভাড়া বন্ধ করা উচিত। তা কি আর হয় দাদা, এখানে সেই হ্যাভস অ্যান্ড হ্যাভস নটের দলাদলি। শুনলেন না শেখর ডাক্তার কি বলল? যাদের ফিক্সড ইনকাম নেই তাদের ঘর ছেড়ে দিয়ে ট্যাংরা ধাপায় চলে যাওয়া উচিত। বটে, যাচ্ছি। আসুক না কাল মদন ঘোষ, কি করে আমাকে তোলে আমিও দেখে নেব। কিছুক্ষণ আর কারো গলা শুনল না শিবনাথ। রুচি ঠিক ঘুমোচ্ছে কিনা বুঝতে পারল না। মঞ্জুর নিঃশ্বাস শোনা যাচ্ছিল। মশারির একটা ধার সাবধানে তুলে আস্তে আস্তে সে ভিতরে চলে গেল। কিন্তু সেখানে থেকেও শিবনাথ বাইরের লোকের কথা শুনতে পেল। যেন আবার শেখর ডাক্তার বিধু মাস্টারকে বলছিল, 10 টাকা ভাড়া করলেও কি তুমি মনে করো সবাই নিয়মিত তা দিয়ে যাবে? তখনও ডিফল্টারের সংখ্যা এখনকার মতনই থাকবে, বাড়তেও পারে। যা বলেছ। হ্যাঁ, ক্রমশই হার্ড ডেজ আসছে। না, ভাড়া কমানো টমানোর প্রশ্ন উঠবে না। ও সবাই ওঠার আগে এসব বলে লাফালাফি ঝাপাঝাপি করে, তারপর যেদিন যাবার ঠিক উঠে যায় পোটলা পুটলি নিয়ে। কতজনকে দেখলাম। তাই বলছিলাম, বস্তি বস্তি করে আমরা নাক সিটকই বটে, কিন্তু এই ঘরেই বা থাকতে পারছে কজন? শেখর ডাক্তারের গম্ভীর গলা শোনা গেল, চলো মাস্টার, একটু রকে গিয়ে বসি। হিম পড়ছে। বাইরে রকে গিয়ে বসতে বিধু মাস্টার গড়রাজি, বোঝা গেল। আরে ধ্যাত হিম, তোমার দেখছি, চলো প্রাইভেট কথা আছে। মাস্টারকে আর আপত্তি করতে শোনা গেল না। প্রাইভেট কথা শুনতে ডাক্তারের সঙ্গে বেরিয়ে গেল। অথচ দুজনের মধ্যে ভিতরে ভিতরে কি অহিনকুল সম্পর্ক শিবনাথ জেনে ফেলেছে। কিন্তু এখন বোঝা যায় না, এখানে মনের সেই ভাব অনুপস্থিত, কেননা দুজনের ঘর ভাড়া পরিষ্কার আছে। যাদের বাড়িওয়ালার লোক শাসিয়ে গেল, শিবনাথ তাদের গলা আর শুনতে পেল না। বাড়িটা এবার ঝিমোচ্ছিল। শিবনাথের প্রায় তন্দ্রা এসেছিল। হঠাৎ এমন সময় বাইরের কার মোটা উঁচু সমর্থ গলা শোনা গেল। কান খাড়া করে ধরল শিবনাথ। রমেশ রায় কথা বলছিল। ওসব আইডিয়া ছেড়ে দিন, ভাড়াটারা বন্ধ করার হাঙ্গামা আছে। তাছাড়া বাড়ির সকলে একজোট হতে পারছেন কই? আমি হয়তো আপনাকে সমর্থন করলাম, আর 3 জন করবে না। চোখে দেখতে পাচ্ছেন না? ঠিক কাকে কথাগুলো বলা হচ্ছে শিবনাথ বুঝতে পারল না। দিনের হালচাল বদলে গেছে এখন। যখন যেমন ঠিক সেইভাবেই চলতে হবে, না হলে বিপদ। ছি ছি, মদন ঘোষ এত সব কথা শোনায় আপনাকে? কেন, আপনি কি জলে পড়েছেন? ছোট লোক, আমি বলেছি সামনের মাসে সব পরিষ্কার করে ফেলব, কিন্তু শুনছে না। শিবনাথ বুঝল অমল কথা বলছে। যাকগে, আমি বলবো পারিজাতকে। কথায় বলে মনিবের চেয়ে চাকরের বড় গলা। বলে দেব এখানে সবাই ভদ্রলোকের ছেলে। মদন ঘোষ কথাবার্তা যেন একটু সাবধানে বলে। সাধারণ একটা সরকারের কি তেজ, অমল বলল। ছেড়ে দিন,
বললাম তো, চাকর চাকরি। রমেশ রায় বোঝায়, এসব ভেবে আর মন খারাপ করবেন না। আমি আপনাকে ওবেলায় যা বলেছিলাম ভেবে দেখেছেন কি? শিবনাথ আরো মনোযোগ দিয়ে বালিশ থেকে মাথাটা তুলে ধরল। রমেশ বলছিল, যখন যেমন সেভাবে চলতে জানলে ঠেকতে হয় না, অপমানও শুনতে হয় না। আমার জীবনের অভিজ্ঞতা তাই বলছে মশাই। সুতরাং বুদ্ধিমানের মতো এখনকার মতো সেই রকম ব্যবস্থাই করুন। তারপর আপনার একটা সুবিধে হয়ে গেলে, বুঝলেন না? অমল মাথা নাড়ল কি নাড়ল না ঘর থেকে শিবনাথ দেখতে পেল না, কিন্তু এখনকার মতো কি ব্যবস্থা করতে রমেশ সদুপদেশ দিচ্ছে বুঝল। রমেশ রায়ের গলা আর এক ঘরের সামনে শোনা যায়। উঠোনের আর একদিকে সরে গেছে সে। শিবনাথ টের পেল। হাতের কাছে লাঠি থাকলেও সুবিধে হতো না বলাই। রাগের মাথায় বলছো, কিন্তু মদন ঘোষের মাথায় বাড়ি মারলে তুমি জেলে যেতে। বাড়ির 5টি ঘর তোমার হয়ে সাক্ষী দিত, কিন্তু বাকি 7 ঘর যেন মদনের পক্ষে যাবে। এই এ বাড়ির দস্তুর। বলাই চুপ। কাজেই ওসব অসম্ভব ভাবনা না ভেবে আমি যে কথাটা বলেছি ভালো করে সেটাই ভেবে দেখো। আমার প্রস্তাবটা জলে ফেলে দিও না। কি প্রস্তাব? বলাইকে কি ভাবতে রমেশ রায় সৎপরামর্শ দিচ্ছে শিবনাথ বুঝতে পারল না। ব্যবসার হালচাল বদলে গেছে, আগের দিন আর নেই। বেগুন মাথায় নিয়ে সারাদিন ঘুরলে ঘাম ঝরবে, পয়সা চোখে দেখবে না। যেন বলাই ভাবছিল, কথা বলছে না। রমেশ রায় বলল, কাজেই যেভাবে চললে ঠেকবে না, ঠকবে না, বুদ্ধিমানের মতো তাই তোমাকে করতে বলা হয়েছে। রাজি যদি থাকো তো কাল সকালে আমাকে জানিও। বলাই মাথা নাড়ল কিনা শিবনাথ দেখল না। বউকে কারখানার কাজে লাগাতে অমলকে উপদেশ দেওয়া হচ্ছে। বলাইকে? ময়নাকেও কি রমেশ রায়ের কারখানায় দিতে বলছে, নাকি অন্য কোনো পরামর্শ? শিবনাথ ঠিক বুঝতে পারল না। রমেশ রায়ের গলা আর শোনা গেল না। বাড়ির কলরব এখন একেবারে থেমেছে। অন্ধকারে সাঁতার কাটতে কাটতে জাহাজ হেলে দুলে চলেছে। পিছনের হরিতকি গাছের প্যাঁচাটা আর একবার ডেকে উঠল। আর কেউ এখন দূর দূর করল না। আরও কিছুক্ষণ পর আলপিন পড়লে তার শব্দ শোনা যায়। চারিদিক যখন এমন নীরব হয়ে এসেছে তখন গম গম করে উঠল একজনের কণ্ঠস্বর, বিউটি 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 বিউটি। এবারই সকলের চেয়ে কে গুপ্ত সুখী কে জানি বলল। আজ আর বোতল না, পিপে শুদ্ধ ঢেলে এসেছে। আর এক ঘর থেকে একজন বলে উঠল, মদন ঘোষের বাবার সাধ্য কি মহাদেবকে অপমান করে? শুনে 2-3টে ঘরের স্ত্রী, পুরুষ ও শিশুরা একসঙ্গে হেসে উঠল। বস্তির মানুষের চোখে ঘুম কম। শিবনাথ জেগে থেকে ভাবে। পরদিন সকালবেলা স্বামী স্ত্রীতে বেশ কথা কাটাকাটি হয়ে গেল, এবং কথাগুলো দুজনের কেউ আসতে বলল না। রুচি বলল, তোমার যদি সামনের মাসের মধ্যে একটা সুবিধে না হয় আমি নৈহাটি চলে যাব। নৈহাটিতে রুচির দিদি থাকে। দিদির বর সেখানে রেলের চাকরি করে। এই ধরনের শাসানি শিবনাথ আগে কোনোদিন স্ত্রীর মুখে শোনেনি। বস্তিতে এসে এই প্রথম শুনছে। মুক্তারাম বাবু স্ট্রিটের বাসায়ও এই কটা মাস তারা ভয়ানক কষ্টেই কাটিয়ে এসেছে। কিন্তু ভয় পেয়ে রুচি একদিনও দিদির কাছে কি কাকাবাবুর কাছে পালিয়ে যাবার কথা তোলেনি। রুচির শাসানিটাকে শিবনাথ অন্য কাজে লাগাল। ভয় পেয়ে তার মুখ শুকনো হল না, বরং সূক্ষ্ম একটা রস বোধ হয়েছে। মুচকি হাসির মধ্যে দিয়ে সে তা ফুটিয়ে তুলল। বেশ জোরে বলল, তা আমার কাজে সুবিধে হচ্ছে না বলে রাগ করে তুমি চলে যাচ্ছ? আমি বলবো এটা তোমার সেলফিশ মনের কথা। হ্যাঁ, দিদির কাছে গিয়ে তো তুমি থাকতেই পারো। জামাইবাবু বড় চাকুরে, চাকরি বাকরি কিছু না করেও সেখানে স্বচ্ছন্দে 6 মাস কাটাতে পারো। রোজ মাছের মাথা খাবে, বাঁধাকপি খাবে। গুডসে আছেন তোমার ব্রাদার ইন ল, রোজ প্রচুর ভেট পান। এখানে বস্তিতে থেকে পুঁটি চচ্চড়ি খেয়ে অসুখ বিসুখ বাঁধানোর কি দরকার? মঞ্জুকেও নিয়ে যাও। শিবনাথ একবার থেমেছিল দরজার দিকে তাকিয়ে। অনেক মেয়ের মুখ দরজায় উঁকি দিয়েছে। সরল দাম্পত্য কলহ দাঁড়িয়ে দেখতে মেয়েদের চেয়ে উৎসাহশীল জীব পৃথিবীতে আর কিছু নেই।
তাছাড়া 8-10টা ঘরের যেমন পর্দা ছিল না, এ ঘরেও তা ছিল না। মুক্তারাম বাবু স্ট্রিটের পর্দাটা আনা হয়েছিল, কিন্তু এখানে খুলে দেখা গেল ইঁদুরে জায়গায় জায়গায় খেয়ে গাং করে ফেলেছে, দরজায় টাঙানো যায় না। এবং পর্দা না থাকার দরুন উঠোনে দাঁড়িয়েও অনেকে এ ঘরের নতুন ভাড়াটেদের স্বামী স্ত্রীর ঝগড়া দেখল। কেউ কিছু মন্তব্য করল না। দাম্পত্য কলহে বাইরের লোকের নাক ঢোকানো পাপ, জানে বলেই সকলের মুখে কাপড় অথবা হাত। আড়ালে তারা হাসছে কি দুঃখ করছে বোঝা যায় না। শিবনাথও তা নিয়ে আর মাথা ঘামানোর প্রয়োজন বোধ না করে রুচির দিকে তাকিয়ে সোজা বলে ফেলল, আমার সুবিধে হচ্ছে না বলে মনে দুঃখ হচ্ছে তোমার, কিন্তু আমারও তো দুঃখ হয় তোমার হাবভাব দেখে। কিরকম? রুচি বড় করে স্বামীর দিকে তাকালো। হাই স্কুলের চাকরি ছেড়ে দিয়ে একটা অফিসে ঢুকলে এর ডবল মাইনে তুমি পেতে, আমাদের তাহলে অন্তত বস্তিতে থাকতে হতো না? তারপর একটু চুপ থেকে পরে বেশ অভিমানের সুরে বলল শিবনাথ, আমিও কিছু আর চিরকাল এখানে পড়ে থাকতে আসিনি, আমারও চাকরি হবে, এবং ভালো চাকরিই হবে। কলকাতায় আবার ভালো বাড়িতে আমি ফিরে যাচ্ছি শিগগিরই। রুচি আর কোনো কথা বলেনি, মঞ্জুকে নিয়ে স্কুলে পড়াতে বেরিয়ে গেল। শিবনাথও ঘরে বসে রইল না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই ঝগড়া বেঁধেছিল। শিবনাথ শহরে যেতে রুচির কাছে কিছু পয়সা চেয়েছিল, কিন্তু রুচি দেয়নি। শিবনাথ কাল ধার করে অ্যাস্ট্রে কিনেছে। রুচি আজ সকালেও এ কথাটা জোরে জোরে বলল। বাড়ির সবাই শুনল, সেজন্যই শিবনাথ আহত হল বেশি। দাঁত কিরমির করে বলল, আজকাল আর অত প্রেস্টিজ নিয়ে মেয়েরা চলে না, অফিসে কাজ করছে সব মেয়েই কিছু খারাপ না। শিবনাথ যখন কথাগুলো জোরে জোরে বলছিল, রুচি তখন রাস্তায় নেমে গেছে। কাজেই শিবনাথের কথাগুলো কানে গেল না। শিবনাথের স্বগতোক্তিটা বাড়ির আর 5 জন উপভোগ করল, আর 5টি মেয়ে। শার্ট গায়ে চড়িয়ে দরজায় তালা দিয়ে শিবনাথও একসময় রাস্তায় নামল। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হল, একটা কিছু সুবিধে থাকে কয়েকদিনের মধ্যেই করে নিতে হবে, না হলে যে ঠিক কি হবে শিবনাথও বুঝল না। শিবনাথ 3 জনের মুখে পড়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পা বাড়াবার সঙ্গে সঙ্গে দেখল বেঞ্চের এপাশে বসে কে গুপ্ত, ওপাশে অমল এবং দোকানের ভিতরে বসা বনমালী। 3 জন তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন কে গুপ্ত ও বনমালী কি বলাবলি করছে। শিবনাথ গিয়ে সামনে দাঁড়াতে 2 জন চুপ করল। কোথায় বেরোচ্ছেন? বনমালী ভুরু কুঁচকে প্রথম প্রশ্ন করল। কাজে বেরোচ্ছেন নাকি? হুট করে শিবনাথ মিথ্যা কথাটা বলতে পারল না। ঘুরিয়ে বলল, না, অফিসে একটা গন্ডগোল আছে, সেজন্যই বেরোচ্ছি না কদিন। আজ বেরোবো কিনা তাই ভাবছি। আপনার অফিসে স্ট্রাইক চলছে, ছাঁটাই হচ্ছে বুঝি? তবে আর খামোকা বেরোচ্ছেন কেন? সিক লিভ চেয়ে পাঠিয়ে চুপ করে বাড়িতে বসে থাকুন। 1 মাসের মাইনে পাবেন, ওখানে গিয়ে দরজায় চেহারা দেখিয়ে স্ট্রাইকার লিস্টে নাম তুলছেন কেন? শিবনাথ চোখ তুলে তাকিয়ে দেখল বক্তা অমল, একটা সিগারেট মুখে। কে গুপ্তর মুখেও সিগারেট জ্বলছে। সিগারেট ঠিক কে অফার করেছে শিবনাথ বুঝতে পারল না। বসুন বসুন। কে গুপ্ত এত সব ভূমিকা করল না। ও এমনিও গেছে, অমনিও যাবে। আপনার স্ত্রী তো আর আমার আর অমলের স্ত্রীর মতো অশিক্ষিত নন। তাছাড়া অলরেডি একটা চাকরি করছেনও। আমাদের তুলনায় আপনি যে মশাই লাট সাহেব। বসুন বসুন, আপনার আবার বেকার থাকার ভাবনা কি? প্রায় শিবনাথের হাত ধরে কে গুপ্ত তাকে বেঞ্চের পাশে বসায়। তারপর খবর কি বলুন? কন্যাকে আজ সঙ্গে নিয়ে বেরোলেন গিন্নি, দেখলাম। শিবনাথ সংক্ষেপে উত্তর সারতে চেষ্টা করল। বাড়িতে একলা থাকলে মঞ্জু কান্নাকাটি করে। তা করবেই তো, নতুন জায়গা, বনমালী বলল। শিবনাথ চোখ তুলে আর একবার অমলকে দেখল। যাকগে সুখী লোক, আপনার কথা আলাদা। একটা নিঃশ্বাস ছেড়ে কে গুপ্ত বলল, মশাই শুনেছেন বোধহয় এর বিপদের কথা? কে গুপ্ত থুতনি তুলে ইঙ্গিতে অমলকে দেখালো। কাল বাড়িওয়ালার লোক এসে নোটিশ দিয়ে গেছে। হ্যাঁ জানি, আমি বাড়িতে ছিলাম। শিবনাথ ঘাড় নাড়ল। তোমায়ও তো নোটিশ দিয়েছে?
বনমালী বলল। তোমারটাও বলো ওকে। কে গুপ্ত বনমালীর কথায় কর্ণপাত করল না। শিবনাথের দিকে চোখ রেখে বলল, মশাই, চাকরি বাকরি নেই বেচারার, ভাবনায় পড়েছে, আর তার মধ্যে কিনা উল্লুকটা অমলের পেছনে লেগেছে। কে উল্লুক? শিবনাথ প্রশ্ন করল। রমেশ রায়, বনমালী বলল। অমলকে ফুসলাচ্ছে বউকে পারিজাতের গেঞ্জির কারখানায় পাঠাতে। মশাই, পয়সার গরম। কে গুপ্ত চোখ বুজে বলল, দুটো পয়সা আছে তাই কাকে কোন কথা বলছে রমেশ রায় দিশা করতে পারছে না। শিবনাথ আর চোখে অমলকে দেখল। বিমর্ষ, আধোবদন, সিগারেটটা টানছে না, 2 আঙুলের ফাঁকে জ্বলছে। কে গুপ্ত চোখ খুলল। না হয় অবস্থায় পড়ে আজ শহরে এসেছে। পাড়াগাঁর মেয়ে, চিরটা কাল নুন দিয়ে কুল খেয়েছে, মাঘমণ্ডল ব্রত করেছে, শিব চতুর্দশীতে রাত জেগেছে, পিঠে গড়ছে, চটের টুকরোয় ফুল তুলে লক্ষ্মীর আসন তৈরি করছে। সেই মেয়েকে কিনা হারামজাদা বলছে গেঞ্জির কলে ঢুকতে। আক্কেলটা দেখলেন মশাই? শিবনাথ নীরব। বনমালী মুখ টিপে হেসে কে গুপ্তকে বলল, রমেশ রায় তো তোমাকে প্রস্তাব দিতে পারে, তখন করবে কি? কে, আমি? কে গুপ্ত চোখ বড় করল। শালার মাথায় লাঠি ভাঙব। আমাকে এমন একটা কুপ্রস্তাব দিতে এলে রমেশ রায়কে খুন করব। কথা শেষ করে কে গুপ্ত গম্ভীরভাবে অমলের দিকে তাকায়, কিন্তু অমল আর একবারও চোখ তুলছে না। একটু পর সে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে বলল, আচ্ছা, আমি এখন যাই। কোথায় যাবে? বনমালী আলগা একটা প্রশ্ন করল, কিন্তু অমল তার উত্তর দিলে না। মাথা নিচু করে রাস্তায় নেমে একদিকে চলে গেল। অমল অদৃশ্য হতে বনমালী শব্দ করে হেসে উঠল, এবং হাসতে হাসতে সে যা বলল তা থেকে শিবনাথ বুঝতে পারল অমলের মনের ভাবটা একটু নেড়েচেড়ে দেখবে বলে তারা এখানে তাকে ডেকে এনেছিল। রমেশ রায়ের ওপর অমলের ভীষণ রাগ। তার রেস্টুরেন্টের সামান্য কটা টাকা বাকি পড়েছে বলে সে অমলকে এমন অভদ্র প্রস্তাব দেবার সাহস পেলে। কেন, অমলের দিন কি ফিরবে না? তখন সে রমেশ রায়ের ওপর প্রতিশোধ নেবে। সে উপোস আছে, তা বলে কি রমেশ রায়ের দরজায় ভিক্ষে করতে গেছে? কিছুতেই সে বউকে ঘরের বাইরে পাঠাবে না। পাড়াগাঁয় থেকে মানুষ লেখাপড়া শিখে নাক মুখ যে চোখা করছে তাও না। আর সবচেয়ে বড় কথা, কিরণ 5-7টা সন্তানের মা হয়ে বুড়ি সাজেনি, কাজেই। কথা শেষ করেও বনমালী হাসে। তারপর গুপ্ত, দেখলে তো বউ সম্পর্কে অমল কেমন সজাগ? সিনেমার প্রস্তাবটা তুমি ওকে দেবে কেমন করে? কে গুপ্ত হঠাৎ কথা বলল না। আকাশের দিকে মুখ তুলে অনেকটা নিজের মনে হাসল। কাল বাদে পরশু তোমার বন্ধু আসছে, মনে আছে তো? আছে। বনমালীর চোখে চোখ রেখে কে গুপ্ত একটা নিঃশ্বাস ফেলল। চারু যেমন পাগল হয়েছে কিরণকে দেখে, এখন দেখা যাক কি করতে পারি। শিবনাথ অস্বস্তি বোধ করছিল। কে গুপ্ত ঘাড় ফিরিয়ে তার মুখের দিকে তাকাতে সে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ায়। কি মশাই, আপনিও যে দেখছি একেবারে রসকশূন্য মানুষ। কি এমন হাতি ঘোড়া কাজ ফেলে এসেছেন যে এরই মধ্যে উঠছেন? কে গুপ্ত শিবনাথের হাত ধরতে যাচ্ছিল। শিবনাথ আর একটু সরে দাঁড়ায়, হাত জোর করে ব্যস্তভাবে বলে, না এখন না, অন্য সময়, আর একবার এসে গল্প করব, একটু কাজে বেরোচ্ছি। আহা, আড্ডাটা সবে জমতে আরম্ভ করেছিল, অমলের মতো আপনিও যে দেখছি রসের আসরে জল ঢেলে দিয়ে পালাচ্ছেন, ব্যাপার কি? শিবনাথ বনমালীর দিকে না তাকিয়ে দ্রুত পায়ে রাস্তায় হনহন করে হাঁটতে আরম্ভ করল। চারদিকে চঞ্চল করছিল রোদ। একটা ধুলোর ঘূর্ণি উঠল। এক ঝলক ধুলো নাকে মুখে লাগতে শিবনাথ পকেট থেকে রুমাল বার করল। শুনুন, আপনাকে ডাকছি। রাস্তার ওপাশ থেকে কে যেন শিবনাথকে ডাকে। শিবনাথ ঘাড় ফেরায়। উর্বশী হেয়ার কাটিং সেলুন। প্রকাণ্ড সাইনবোর্ড দরজার এ মাথা থেকে ও মাথা জুড়ে। তার নিচে দাঁড়িয়ে পাঁচু ভাদুরী হাত তুলে শিবনাথকে ডাকছে, দয়া করে একবার পায়ের ধুলো দিন স্যার, আসুন। গালে হাত বুলোয় শিবনাথ। সেলুন চোখে পড়লে হাত দিয়ে গাল অনুভব করা শহরের লোকের অভ্যাস, এবং শিবনাথ টের পেল তার গালের অবস্থা মোটেই সন্তোষজনক নয়। আজ সকালে দাড়ি কামানোর কথা, কিন্তু রুচির সঙ্গে কথা কাটাকাটি করে তা আর হয়নি। শিবনাথ গাল থেকে হাতটা নামিয়ে নেয়
এবং দাঁড়িয়ে থেকে ইতস্তত করে। ভাদুড়ি ততক্ষণে চৌকাঠের বাইরে চলে আসে। এক বাড়িতে আছি, অথচ একদিনও দর্শন দিলেন না, চলে আসুন স্যার। শিবনাথ আর ইতস্তত করল না। রাস্তা পার হয়ে উর্বশী হেয়ার কাটিং সেলুনের দরজায় চলে গেল। ভাদুড়ি হাত ধরে শিবনাথকে ভেতরে টেনে নিয়ে যায়। বসুন স্যার। গদিয়াটা উঁচু উঁচু চেয়ার, চার দেয়ালে টাঙানো মোটা ফ্রেম বাঁধানো বড় বড় আরশি, কাঁচ পরানো আলমিরায় চুল কাটার ক্লিপ, কাঁচি, বুরুশ, শেভিং সোপ, ক্রিম, পাউডারের ডিবে ঝকঝক করছে। একদিকের ব্রাকেটে ভাঁজ করে রাখা ধবধবে তোয়ালে। কোন কোনায় যেন ধূপকাঠি জ্বলছে। তারপর কোথায় যাওয়া হচ্ছিল? উত্তরের অপেক্ষা না করে পাঁচু পকেট থেকে সিগারেট কেস তুলল। নিন স্যার। একটা সিগারেট শিবনাথের হাতে তুলে দিয়ে নিজে একটা ধরায়। স্যার, কলকাতা থেকে নতুন এসেছেন, জানি ক্যানেল সাউথ রোডের সেলুনে ঢুকতে আপনাদের মন ওঠে না, একদিন পরীক্ষা করে দেখুন। না না, সে একটা কথা কি, দাড়ি কামাতে চুল ছাঁটতে কি আর রোজ কলকাতায় যাওয়া পোষায়? উদ্ধত ভঙ্গিটাকে একটু খাটো করল শিবনাথ। চারদিকে আর একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, সাজ সরঞ্জাম সবই তো আছে দেখছি, শহরের সেলুনের চেয়ে কম বা কি? তা শুধু সাজ সরঞ্জাম দিয়ে তো আর সেলুন চলে না কর্তা। শিবনাথের আপাদমস্তক দৃষ্টি বুলিয়ে ভাদুড়ি দাঁত বার করে হাসল। হাতের কাজ, হাত ভালো না হলে ও শালা জার্মান বলুন, ইংলিশ, ফ্রেঞ্চ, জাপানি, শালার কোনো রেজার ক্লিপে সুবিধে হয় না। ভাদুড়ির দাঁতগুলো ভীষণ নোংরা। মদখোরের দাঁত অপরিচ্ছন্ন থাকে কার কাছে যেন শুনেছিল শিবনাথ। কদম ফুলের মতো মাথায় চুলগুলো সমান করে ছাঁটা, নিকেলের ফ্রেম বাঁধানো চশমা চোখে, হাত কাটা ফতুয়া গায়ে, পায়ে চটি। চটি পুরনো হয়ে চামড়া ফাটো ফাটো করছে, কিন্তু তা হলেও নিয়ম মতো কালি ও বুরুশ লাগিয়ে ভাদুড়ি পায়ের জুতো বেশ পরিষ্কার রাখে বোঝা গেল। গায়ের জামা, পরনের কাপড়টিও ফর্সা। শিবনাথ লক্ষ্য করল, সেই তুলনায় তার জামা, কাপড়, জুতো জোড়া মলিন, অপরিচ্ছন্ন বই কি। অত্যন্ত সতর্কভাবে সে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং সেটা ঢাকতে শিবনাথ হেসে প্রশ্ন করল, তা সেলুনের নাম উর্বশী কেন? উর্বশীরা এখানে আসে নাকি? আসে আসে স্যার। ভাদুড়ির সবগুলো নোংরা দাঁত দেখা গেল। আপনি কি মনে করেন গড়পাড়, ইটলি, শ্যামবাজার, ভবানীপুরের উর্বশীরা কেবল সেলুনে ঢোকে? বেলেঘাটা, ট্যাংরা, চিংড়িঘাটার উর্বশীদেরও এখন খেয়াল চাপছে সিঙ্গেল করা মাথা না হলে তারা সেকেলে থেকে যাবে। শিবনাথ শব্দ করে হাসে। মাটির ঘর, টিনের ঘর, ছেঁচা বাঁশের ঘরে থাকে এক একজন মশাই, কিন্তু যখন হাতে ব্যাগ ঝুলিয়ে আঁচড় দুলিয়ে সিঙ্গেল করা মাথাটি টান করে রাস্তায় হাঁটে, আপনার সাধ্যে কি টের পান যে। শেষ টান দিয়ে ভাদুড়ি সিগারেটের জ্বলন্ত টুকরোটা বাইরে ফেলে দেয়। ভাদুড়ি ব্রাকেট থেকে তোয়ালে টেনে আনে। শিবনাথ একটু গম্ভীর হয়ে ওঠে। বড় হবে স্যার, না কেবল ছোট? প্রশ্নটা হঠাৎ বুঝতে পারল না শিবনাথ। ফ্যাল ফ্যাল করে ভাদুড়ির মুখের দিকে তাকালো। বলছি, চুল দাড়ি দুটোই হবে না কেবল দাড়ি? বড় ও ছোটর অর্থ এতক্ষণে বুঝতে পেরে শিবনাথ মৃদুমন্দ হাসল। ব্যস্ত হয়ে বলল, না না, চুল ছাঁটতে সময় নেবে, আমার একটু তাড়াতাড়ি আছে, কেবল দাড়িটা। মুখটা ইয়ে করলেই এখনকার মতো, আজকের মতো চলে। সোজা হয়ে বসুন। বলে গম্ভীর হয়ে তোয়ালেটা শিবনাথের বুকের ওপর বিছিয়ে দিয়ে ভাদুড়ি সাবান, ব্রাশ, রেজার আনতে আলমারির কাছে সরে যায়। সেই পাকে শিবনাথ জামার পকেটে হাত ঢুকিয়ে হাতটা তখনই আবার তুলে আনলো। তারপর সতর্কভাবে একটা নিঃশ্বাস ফেলল। মানুষই মানুষের বড় শত্রু, বুঝলেন স্যার? তারপর সেই মানুষ যদি পাড়ায় থাকে, কি এক বাড়ির বাসিন্দা হয়, তো কথাই নেই। শিবনাথের গালে সাবান মাখাতে মাখাতে ভাদুড়ি বলল, হ্যাঁ, আমি কুকুরটার কথা বলছি। চোরা বাজারে ঘুরে 5টা লোকের সর্বনাশ করে আজ তুই 2 পয়সা করেছিস, তাই না লম্বা চওড়া কথা মুখে লেগেই আছে? আমি সৎ পথে থেকে 1 পয়সা রোজগার করি, 2 পয়সা রোজগার করি, আফসোস নেই। লোকের গলায় ছুরি বসাই নে, কি বলেন? গালে খুর উঠেছে, তাই শিবনাথ মুখ নাড়তে পারল না, কেবল হুঁ শব্দ করল। কুত্তার বাচ্চা, আপনি শুনেছেন কি? আমার ওপর নোটিশ জারি করেছে, তার দোকানে ঢুকে চা খেতে পারবো না। কেন?
শিবনাথের মুখ থেকে হঠাৎ বেরিয়ে পড়ল, আমার সিফিলিস আছে, আমি বেশ্যাবাড়ি যাই, 5টা ভদ্রলোক তার রেস্টুরেন্টে চা খায়, কাজেই পাঁচু ভাদুরীর সেখানে ঢোকা নিষেধ। একটা গাল শেষ করে ভাদুরী শিবনাথের আর একটা গাল ধরল, তা আমিও এর শোধ তুলব। হ্যাঁ, তুই যে জলের কুমির, আমিও সেই ডাঙার বাঘ। আমার নামে বদনাম দিস শালা, কিন্তু দিনের নাগাল কি পাবো না? আমার বড় ব্যামো আছে, কিন্তু তোর? আমি যদি বলি তোর শালা গনোরিয়া আছে। ওর ছোট ছেলেটাকে দেখেছেন তো স্যার? 2.5 বছর বয়স হয়েছে, দেখলে মনে হয় 6 মাস 9 মাসের বেশি হবে না, পাকাটির মতো হাত পা। শেখর ডাক্তার বলে দিয়েছে রমেশের বাচ্চার রিকেটি রোগ। তা রিকেটি তো এ বাড়ির আরো 5টা ঘরের শিশুদের আছে মশাই, সে একটা কিছু না। রমেশের ছেলে জন্মান্ধ, আপনি সে খোঁজ রাখেন? শিবনাথ হঠাৎ উত্তর দিতে পারল না। বাড়ির এতগুলো শিশুর মধ্যে একটা অন্ধ শিশু আছে কিনা তাও সে এখন ঠিক মনে করতে পারছে না। হয়তো থাকবে, ভালো করে সে লক্ষ্য করেনি। মশাই, ভালো জামা কাপড় পরে থাকলে কি হবে? পাপ ঢেকে রাখা যায় না, ঈশ্বর আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শেখর ডাক্তারের কাছ থেকে আমি আসল কথাটা বার করতে পারলাম না সেদিন, বললেও নাও। আর ও শালা ডাক্তারি জানেই বা কি? চিংড়িঘাটার সুকুমার ডাক্তারকে চেনেন? 4টে টাইটেল আছে মশাই, আর কত বড় ডিসপেন্সারি ওর মুন্সিবাজারে। হ্যাঁ, ওই সুকুমার ডাক্তারের কাছে চুপি চুপি গিয়েছিল রমেশ ছেলের চোখের চিকিৎসা করাতে। তা সুকুমারের কম্পাউন্ডার ললিত হলো গিয়ে আমার খদ্দের। ললিত সেদিন এই আপনার চেয়ারে বসে দাড়ি কামাতে কামাতে বলে গেল গুজ্জ কথাখানা। সুকুমার ডাক্তার নাকি স্রেফ বলে দিয়েছে রমেশকে তার গনোরিয়া আছে, গনোরিয়া রোগীর ছেলে জন্মান্ধ হয়। খুরটা এতক্ষণ গালে লাগানো ছিল বলে শিবনাথ পাঁচুর মুখ দেখতে পারেনি। খুর আলগা হতে এবার মুখ তুলল, নোংরা দাঁত বার করে পাঁচু হাসছে। পাপ কি আর ঢেকে রাখতে পারে কেউ? হোশালা আপনা থেকেই বেরিয়ে পড়ে। হা হা, ফর্সা জামা কাপড় পরে থাকলে হবে কি? ফিটকিরি আছে কি? শিবনাথ হঠাৎ প্রশ্ন করল। তা থাকবে না, বলেন কি স্যার? ভাদুরী হাতের খুর রেখে দিয়ে এত বড় একটা ফিটকিরির চাকা তুলে শিবনাথের মুখে জোরে জোরে ঘষতে লাগলো। না, আমার এই সেলুনে আপনাদের কল্যাণে যত খদ্দের আসে সবাই ভদ্রলোক, বাজে লোকের মুখে আমি খুর লাগাইনি। বলা যায় কি কোন হারামজাদার কি ব্যামো আছে? শালার যত সিফিলিস আর একজিমার রোগী এ তল্লাটে গিসগিস করছে মশাই। তবু সাবধানের মার নেই, ভদ্রলোকদেরও ফর্সা জামা কাপড়ের নিচে কি ব্যাধি লুকোনো আছে কে জানে। রমেশ শালার মতো আরো 2-10 জন থাকতে পারে বই কি। আমি বাবা একবারের জায়গায় 5 বার তাই খুরখানা চামড়ায় ঘষে নি, গরম জলে ব্রাশ ধুই, একদিন অন্তর তোয়ালেগুলো ডাইং ক্লিনিং থেকে সাফ করিয়ে আনি। আর এই দেখুন স্যার, কত ভালো স্নো আছে আমার সেলুনে, একটু স্নো দেব কি আপনার মুখে? হাতের ফিটকিরি রেখে ভাদুরী স্নোয়ের কৌটো তুলে আনে। কৌটোর গায়ের লেবেলটায় চোখ বুলিয়ে শিবনাথ সন্তুষ্ট হয়ে ঘাড় নাড়ল। তাই বলি, তোর দোকানে চা খাবো দূরে থাক, আমি পেচ্ছাপ করতেও যাব না সেখানে। বেলেঘাটা ট্যাংরা চিংড়ি ঘাটায় কি আর চায়ের দোকান নেই? আর আমি দেখে নেব তুই কোন সেলুনে ঢুকে চুল কাটিস, দাড়ি কামাস। আমি রাষ্ট্র করে দেব, এ তল্লাটের সবগুলো হাতুড়ে নাপিতকেও বলে দেব রমেশের গনোরিয়া আছে। হলো? যেন এতক্ষণ পর শিবনাথ উসখুস করছিল, আমার এক্ষুনি আবার একটা কাজে। হয়েছে, এই তো হয়ে গেল স্যার, চুলটা একটু ব্রাশ করে দিই, আপনার চুলও বেজায় বড় হয়েছে। শিবনাথ কথা বলল না। ভাদুরী স্নোয়ের কৌটো রেখে শিবনাথের চুলে ব্রাশ বুলোতে লাগলো। শিবনাথ এবার ঘাড় সোজা করে দেয়ালের আশ্রিতে নিজের পরিচ্ছন্ন মুখ দেখে খুশি হল। হয়েছে স্যার। ভাদুরী হাতের ব্রাশ সরিয়ে রাখল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে শিবনাথ কি যেন বলতে ইতস্তত করে। কি বলুন? আর কিছু বলবার আছে স্যার? কেন, জুলপি জোড়া ঠিক করে কাটিনি? ভাদুরী ঈষৎ হেসে বলল, চমৎকার দেখাচ্ছে মাইরি। কেন দেখাবে না? সুখী লোক আপনারা, ভালো করে সেভ করলে মুখখানা ডিমের মতো চকমকে হয়ে ওঠে। শিবনাথ অল্প হাসল এবং ইতস্তত না করে বলল, দামটা আজ থাকবে, কাল আমি এদিকে আবার যখন আসব। ছি 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 ছি। শিবনাথের কথা শেষ হতে দিলে না ভাদুরী। আমি কি বলেছি আপনাকে এখনই আমার পাওনা মিটিয়ে দিন?
লজ্জা দেবেন না স্যার, এক বাড়িতে আছি, এক ইঁদারার জল খাই, যখন খুশি যেদিন খুশি আপনার সুবিধে মতন দিয়ে যাবেন। আপনিও কিছু রাতারাতি পালিয়ে যাচ্ছেন না, আর আমিও আর কালই মরে যাব না। হা হা। হৃষ্টচিত্তে শিবনাথ উর্বশী হেয়ার কাটিং সেলুন থেকে বেরিয়ে রাস্তায় নামল। ভালো লাগছিল না শিবনাথের এখানকার লোকগুলোকে। যেন কি এক অদ্ভুত কথা তারা তার কানে তুলে দিতে সারাক্ষণ গলা বাড়িয়ে আছে। যেন অদ্ভুত দক্ষতার সঙ্গে তারা তাকে জড়িয়ে ধরেছে, টেনে নিতে চাইছে নিজেদের মধ্যে, নিজেদের নোংরামি, কুশ্রিতা, বিভৎসতার গভীর পঙ্কে। বনমালী, কে গুপ্ত, বলাই, বিধু মাস্টার, রমেশ রায়, পাঁচু ভাদুরী, প্রত্যেকটা চেহারা তার কাছে খারাপ লাগছে, যেভাবেই হোক, যে কারণেই হোক। আর সেই জন্যই শিবনাথ চাইছিল তাড়াতাড়ি এখান থেকে সরতে। আজ আরো বেশি খারাপ লাগছে সকালে রুচির কথার পর। নৈহাটিতে দিদির কাছে চলে যাবে ও, যেন শিবনাথ এখানে পড়ে থাকবে এই টিনের ঘরে। পাঁচু ভাদুরী আর বলাই আর। জোরে জোরে পা চালাচ্ছিল শিবনাথ বাসস্ট্যান্ড লক্ষ্য করে। হঠাৎ তার ঘাড়ে কে হাত রাখল। থমকে দাঁড়ালো সে। সামনে সশরীরে দাঁড়িয়ে শেখর ডাক্তার। কোথায় চলেছেন? কলকাতায় যাব। এখন এই অবেলায়? রাগে বিরক্তিতে শিবনাথ হঠাৎ এই প্রশ্নের উত্তর দিতে পারল না। ডাক্তারের মুখে বিড়ি, গায়ে একটা আলপাকার কোট, জামার রংটা এককালে কালো ছিল, ক্রমাগত রোদে পুড়ে এখন ধূসর হয়ে গেছে। পায়ে কাপড়ের জুতো, জুতোর রং লাল কি বাদামি ছিল এখন বোঝা যায় না। ধুলো ও কাদার পুরু পলেস্তারা ভেদ করে জায়গায় জায়গায় ছেঁড়া চটের মতন এক একটি অংশ উকিঝুঁকি মারছিল। হাতে এত বড় একটা ফাইবারের সুটকেস, গলায় স্টেথোস্কোপ ঝুলছে। শিবনাথ অন্যদিকে চোখ ফেরাতে চাইছিল, কিন্তু ডাক্তার তা হতে দিলে না। মশাই আছেন সুখে, বাঁধা মাইনের চাকরি, তার ওপর ছুটি ছাটা ভোগ করছেন। কদিনের ছুটি? এখন কোনো কাজে যাচ্ছেন শহরে, না সিনেমা টিনেমা দেখবার ইচ্ছে? এক বন্ধুর সঙ্গে দেখা করব, গম্ভীর হয়ে বলল শিবনাথ, এবং জোর করে চোখটা অন্যদিকে সরাতে চেষ্টা করল। গিন্নি গ্র্যাজুয়েট, তিনিও চাকরি করছেন, একটি মাত্র সন্তান। সত্যি আপনাকে দেখলে ঈর্ষা হয়। কথা বলল না শিবনাথ, কিন্তু বুঝল পাল্টা একটা দুটো প্রশ্ন না করেও সে সেখান থেকে নড়তে পারবে না। তাই অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও ঘাড় ফিরিয়ে প্রশ্ন করল, তারপর কি খবর? কোথায় যাওয়া হয়েছিল ডাক্তারবাবুর? পাগলাডাঙ্গার ওধারে একটা কলেরা কেস, বাঁচতেও পারে না বাঁচতেও পারে, কিন্তু আমি বারবার বলে এসেছি এই অবস্থায় স্যালাইন ইঞ্জেকশন চলবে না। শিবনাথ আকাশের দিকে তাকালো। এখনো ছিটে পোটা রকমে হচ্ছে, পাইকারিভাবে আরম্ভ হয়নি। আর একটা বিড়ি ধরাতে ধরাতে ডাক্তার বলল, জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে। জেনারেলি তাই হয়। জলটা তখন পচতে আরম্ভ করে, মাছে পোকা হয়, কপিতে পোকা, বেগুনে পোকা। খারাপ জল আর যাচ্ছে তাই খাদ্য থেকে এসব অসুখের সৃষ্টি। আপনারা শিক্ষিত মানুষ, জানেন স্যার। কর্পোরেশন থেকে কলেরা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নেই এসব অঞ্চলে? শিবনাথ ডাক্তারের চোখের ভেতরে তাকায়। কেন থাকবে না? খুব আছে। তা আপনারা যতই ভ্যাকসিনের গুণকীর্তন করুন মশাই, আমরা হোমিওপ্যাথরা এসবের ওপর একটু কম আস্থা রাখি। কেন, টিকা নেবার পর কলেরা হয়েছে এরকম কটা কেস আপনি জানতে চান? আর এত বড় একটা ছুঁচ বিধিয়ে পোয়াটাক জল শরীরে ঢুকিয়ে 3 দিন বেদনায় হই হই করে কাটাবার মতন অবসর আমার আপনার হয়তো আছে মশাই, কিন্তু যাদের মোট বইতে হয়, ঠেলা গাড়ি ঠেলতে হয়, রিক্সা টানতে হয়, করাত দিয়ে কাঠ চিরতে হয়, কপি ক্ষেতের মাটির চাকা ভাঙতে হয়, জাল টেনে মাছ ধরতে হয়, তামা কাঁসা পিটতে হয়, তারা কাজ করতে পারবে না ভয় পারতপক্ষে কলেরার ইঞ্জেকশন নিতে চায় না। কাজেই আপনার রোগী বেশিরভাগ এরাই বুঝি? যেন শিবনাথের প্রশ্নে প্রচ্ছন্ন বিদ্রুপ আছে ধরে নিয়ে ডাক্তার চড়া গলায় বলল, হ্যাঁ হ্যাঁ স্যার, এখন এরাই আমার রোগী। ভদ্রলোকদের চিকিৎসা করা আমি বন্ধ করে দিয়েছি। ভদ্রলোকদের চেয়ে জেলে ছুতো কামার কুমোর ভালো। ক্যান ইউ বিলিভ স্যার, এই চিংড়িঘাটা বেলেঘাটায় আমার 1,500 টাকার ওপর ওষুধের দামই পাওনা পড়ে আছে। হ্যাঁ, আপনার আমার মতো জেন্টেলম্যানরা খেয়েছেন,
তাদের পরিবারের বাচ্চা কাচ্চার অসুখ হলে ওষুধ নিয়ে যেয়ে খাইয়েছি। শিবনাথ কথা বলল না। সাদে কি আর মশাই এখান থেকে নড়ছি না? আমি নড়তে পারছি না। আমায় ধরে রেখেছেন আপনারা। অবশ্য আপনাকে আমি ঠিক মিন করছি না। এই আপনার মতন দি সো কল ভদ্রলোক ক্লাস। কথা শেষ করে ডাক্তার হাসল এবং একটু থেমে থেকে পরে বলল, কিন্তু আমিও দেখে নেব বকেয়া ওষুধের দাম, প্রেসক্রিপশনের ফি, ভিজিটের টাকা কি করে আদায় করতে হয়। এটা অন্যায়। ডাক্তারদের টাকা এভাবে ধরে রাখা। সৌজন্যতার খাতিরে শিবনাথকে বলতে হলো, এটা ঠিক না। রাখুক, আমি এখন শব্দ করছি না। ঘাড় নেড়ে স্টেথোস্কোপ দুলিয়ে শেখর ডাক্তার বলল, মশাই, 1 মাঘে শীত যায় না। 49 ফাঁক গেছে, 50তে কিছু হয়নি, কিন্তু এবার হ্যাঁ 3rd ইয়ার। কথাটা বুঝতে না পেরে শিবনাথ ফ্যাল ফ্যাল করে ডাক্তারের মুখের দিকে তাকায়। 2 বছর আমরা চোখ মুখ বুজে থাকি, তারপর 3 বছরের মাথায় আবার শুরু হয় এপিডেমিক। ও শালার ভ্যাকসিন ফ্যাকসিন কিছুতেই আটকাতে পারে না। নেচারকে কে ঠেকাতে পারে মশাই বলুন? আর রোগ বাড়লে, রোগী বাড়লে আমাদের সুবিধে বোঝেনি তো। এটা বুঝি কলেরা ইয়ার? বিড়বিড় করে শিবনাথ প্রশ্ন করল। হ্যাঁ জানেন তো দেখছি, কাজেই। অন্যদিকে চোখ ফিরিয়ে শেখর ডাক্তার যেন অনেকটা নিজের মনে কথা বলল এবং দাঁতে দাঁত ঘষল। কাজেই আমিও এবার সব চাঁদকে দেখে নেব। কাঠ বোঝাই একটা লরি আসছিল। 2 জন রাস্তার একপাশে সরে দাঁড়ায়। আবার একটা ধুলোর ঘূর্ণি ওঠে। শিবনাথ নাকে রুমাল দেয়। শেখর ডাক্তার রুমাল দেয়া দূরে থাক, মুখের হাঁটাকে যেন আরো বড় করে ধুলোর দিকে মেলে ধরে কি ভাবে। আচ্ছা চলি, আমার একটু। শিবনাথ পা বাড়াতে চেষ্টা করতে ডাক্তার খপ করে তার হাত চেপে ধরল। না শুনুন, বেড়াতে বেরোচ্ছেন তো, অত তাড়া কি? আরো কথা আছে। আর একটা কথা বলবো বলে আমি আপনাকে কদিন ধরে মনে মনে খুঁজছি। আমি তো বাড়িতেই আছি। বলতে চেষ্টা করেও শিবনাথ বলল না, চুপ করে রইল। বড় অস্বস্তি বোধ করছিল সে। শেখর ডাক্তার আর 1 পা সরে এসে শিবনাথের শরীর ঘেঁষে দাঁড়ালো এবং বলায়ের মতো, রমেশ রায়ের মতো, বিধু মাস্টার ও পাঁচু বাদুড়ির মতো মুখটা শিবনাথের কানের মধ্যে ঢোকাতে চেষ্টা করে বলল, বিধু আমার ফ্রেন্ড, একসঙ্গে ওটা বসা, গল্প করা সবই হচ্ছে, আপনারাও দেখছেন, কিন্তু কি জঘন্য চরিত্র মশাই, বললে আপনি অবাক হয়ে যাবেন। শিবনাথ নীরব, মুখটা সরিয়ে নেবার চেষ্টা করল। হ্যাঁ, আজ বলে 8 আনা ধার দাও, কাল বলে 1 টাকা চাই, পরশু 5 শিকে দরকার, কিন্তু ফিরিয়ে দেবার নামটি নেই। আমি স্টপ করে দিয়েছি ওকে ধার দেওয়া, আর সেই রাগে, সেই খেদে ও কিনা আমার নামে ওর কাছে দুর্নাম গেয়ে বেড়াচ্ছে। ডাক্তার সম্পর্কে সেদিন বিধু মাস্টার কি সব উক্তি করেছিল শিবনাথের মনে আসে। কিছু বলল না সে, চুপ করে রইল। আমার চিকিৎসার পদ্ধতি ভালো না, আমার ওষুধে কারোর কোনো কাজ হয় না, আমি কলেরা ডিসেন্ট্রির কেসগুলো খামোকা হাতে নিই, আমার হাতে রোগী বাঁচে না। কেবল এই ধরনের কথাবার্তা পেলেই ও এখন লোকের কাছে বলে বেড়াচ্ছে, অথচ বাইরের লোকে জানে, বাড়ির লোক আপনারাও দেখেছেন, আমার চেয়ে মাস্টারের বড় ফ্রেন্ড কেউ নেই, ছিল না এবং ভবিষ্যতেও হবে না। ভালোই তো। শিবনাথ ডাক্তারকে প্রবোধ দিতে চেষ্টা করল। ভবিষ্যতে মাস্টারের পরিবারের কারো যদি একটা কিছু অসুখ বিসুখ হয়, তখন আপনাকে ডাকলে আপনি। তাছাড়া এটা যখন এপিডেমিক ইয়ার। শিবনাথ এবার অল্প করে হাসতে চেষ্টা করল। আপনি আমাকে সেই আশায় থাকতে বলছেন? তবেই হয়েছে। ডাক্তারও প্রচন্ড শব্দ করে হেসে উঠল। মশাই, 4 বার পক্স, 6 বার কলেরা এপিডেমিক হয়ে গেল এ তল্লাটে। ওই বিধু মাস্টারের ঝাঁক ঠিক আছে। একদিন একটাকে কলেরা দূরে থাক, পেটের অসুখে ভুগতে দেখি না। পক্স হবে কি? খোস মাছরাটি হবার নাম নেই কারো মাস্টারের ঘরে। শিবনাথ এবারও না হেসে পারল না। কেন, ওদের সকলের স্বাস্থ্য খুব ভালো বুঝি? আপনি তা বলতে পারেন, কিন্তু আমি বলি চাষারে স্বাস্থ্য। শেখর ডাক্তার মাথা নাড়ল। ভদ্রলোকের ঘরে আবার অসুখ বিসুখ থাকে না নাকি? কিন্তু এখানে আপনি তা পাবেন না।
বিধুর কোনোদিন মাথা ধরতে দেখি না মশাই, তেমনি তাঁর স্ত্রী একবেলা দাঁতের কনকনানিতে ভুগছে, আজ অবধি শুনলাম না। আর তেমনি হয়েছে ছেলে মেয়েগুলো, খাচ্ছে তো স্রেফ মূলো আর ভেন্ডি সেদ্ধ, শীতে মূলো, বর্ষায় ভেন্ডি। একটু থেমে থেকে পর ডাক্তার বলল, অভাব অভাব করছে, তা অভাব ওর কি করে যাবে? এত পরিবারের এত ছেলে মেয়ে এই সেই ব্যারামে ব্যারামে মরে, কিন্তু বিদুর ঝাঁক বাড়ছে ছাড়া কমছে না। বলতে বলতে মুখটা হঠাৎ শিবনাথের কানের ভিতর ঢোকাবার চেষ্টা করে ডাক্তার ফিসফিস করে উঠল, অ্যানাদার ওয়ান ইজ কামিং। মূর্খ মূর্খ ছাড়া বিদুকে আমি আর কিছু বলি না। মশাই, বিজ্ঞানের যুগে এত ভালো ভালো ব্যবস্থা থাকতে আবার এসব কেন? বেশ তো, আমায় বল, আমি এক ডোজ ওষুধ দিই তোর পরিবারকে, দেখি কেমন। কিন্তু কাকে বলবো মশাই, চোরের কাছে হরিনাম। ডাক্তারের হাসির শব্দে কানে তালা লাগে। শিবনাথ লক্ষ্য করল এখন আর ঘূর্ণি হাওয়া নেই, মৃদুমন্দ বাতাস বইছে। অদূরে বাদাম গাছের পাতাগুলো কাঁপছে, সূর্য হেলে পড়েছে অনেকখানি। আচ্ছা চলি। শিবনাথ আবার পা বাড়ায়। ডাক্তার এবার আর হাত ধরে না, কেবল ঘাটটা ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে হাসে। যাবেন তো মশাই? আমি যাব, আপনি যাবেন, সবাই যাবে, কেউ থাকতে আসেনি। থেকে যাবে শুধু বিধু আর বিধুর ঝাঁক। জল, আগুন, মড়ক, দুর্ভিক্ষ কিছুতেই ওদের কিছু করতে পারে না, কেবল বাড়ছেই বাড়ছে। শিবনাথ কিছু শুনল, কিছু শুনল না, দ্রুত পা চালিয়ে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৮ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।